আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আমরা আলোচনা করব কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এই বিষয়টা নিয়ে। সো আসলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কি, বা এটা আমরা কখন মেক করব, এবং রিসার্চ পেপারে এটা কেনই বা মেক করা হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো শুরুতেই যদি বলি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হলো একটি গবেষণার তাত্ত্বিক কাঠামো, যেখানে গবেষণার বিভিন্ন ভ্যারিয়েবল কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত তা দেখানো হয়। আহ, যেমন মানুষের ইনকাম এবং পারচেজ ইন্টেনশন, এই দুইটা ভ্যারিয়েবল, এই দুইটার মধ্যে একটা আমরা সম্পর্ক দেখাতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা একটা ডায়াগ্রাম আকারে এঁকে দেখাই, তো তবে সেটা হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হবে। এটি গবেষণার একটি ভিজুয়াল ম্যাপ বলা যেতে পারে, আহ, যা বোঝায় যে কোন ফ্যাক্টর কাকে প্রভাবিত করছে, বা কোন চলক কাকে প্রভাবিত করছে, আহ কিভাবে প্রভাবিত করছে এবং কেন প্রভাবিত করছে। এই বিষয়গুলো খুব ক্লিয়ার হয় এই ভিজুয়াল ম্যাপটা দেখলে। সো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হলো গবেষণার রোড ম্যাপ, যা পুরো গবেষণাকে আহ, বলতে গেলে আমরা বলতে পারি যে গাইড করে। আমরা ডেফিনেশন সম্পর্কে জেনে ফেলেছি। সো ওয়াই ইট ম্যাটার্স। সো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কেন গুরুত্বপূর্ণ? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক গবেষণা এটি ব্যবহার করা হয় কারণ গবেষণার কোন দিকে যাচ্ছে, কোন দিক নির্ধারণ করে একটা গবেষণাকে আহ, বলে দেয় যে কোন দিকে যাবে এবং কি সম্পর্ক, বা আমাদের নেক্সটে কি পরীক্ষা করতে হবে সেটা বলে দেয় এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এবং ভ্যারিয়েবল গুলো আমরা একদম পরিষ্কারভাবে দেখতে পারি, আসলে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং কোনটা মিডিয়েটর অথবা মডারেটর ভেরিয়েবল। সো ডেটা সংগ্রহ বিশ্লেষণ করার সময় পরিষ্কার ধারণা দেয় আমাদের এটা, কারণ আমরা ডেটা সংগ্রহের আগেই কিন্তু একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দাঁড় করে ফেলি। আর সেজন্যই ডেটা সংগ্রহের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল। তারপর হচ্ছে থিওরি ও বাস্তবতার সংযোগ তৈরি করে। এক্সিস্টিং যে থিওরি আছে এবং বাস্তবের মধ্যে একটা ব্রিজ তৈরি করে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ হাইপোথেসিস। আমরা হাইপোথেসিস সম্পর্কে পূর্বেই জেনেছি। সো হাইপোথেসিস তৈরিতে সাহায্য করে, কারণ আমরা এখান থেকে একটা ফ্রেমওয়ার্ক থেকে কিন্তু বুঝতে পারি যে কে কার উপর প্রভাব বিস্তার করছে। যেমন ইনকাম, যদি আমি বললাম যে একটা ডায়াগ্রামে দেখালাম যে ইনকাম এর প্রভাবটা প্রেস্টিজ ইন্টেনশনের উপর প্রভাবিত করে, তো এটা ডায়াগ্রামে আমি দেখে বুঝতে পেরেছি। তো এটা আমি কিন্তু একটা হাইপোথেসিস সম্পর্কেও ধরে নিই পরবর্তীতে যে ইনকাম লেভেলটা বৃদ্ধি পেলে বা কমলে এটা পারচেজ ইন্টেনশনের উপর প্রভাব ফেলে। তো আমি এটা ধরে নিলাম, নেক্সট এটা টেস্ট করব। সো একটা ডায়াগ্রাম বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে যে ডায়াগ্রাম, সেটা আমাদেরকে আসলে হাইপোথেসিস ফরমেশনে হেল্প করে। এখন আসি হচ্ছে একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কোথায় থাকে, একটা পেপার, রিসার্চ পেপারে কোথায় থাকে, পজিশনটা জানবো আমরা। সো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সাধারণত থাকে লিটারেচার রিভিউ এর মধ্যে, এবং অনেকে আবার হচ্ছে লিটারেচার রিভিউ বাইরে, এটা লিটারেচার রিভিউর পরে একটা আলাদা টপিক দেয় কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, সেখানে অ্যাড করে। ইভেন মোস্ট অফ দা রিসার্চ পেপারে এটা লিটারেচার রিভিউ এর ভেতরে থাকে। আমরা ইতিপূর্বে কিন্তু জেনেছি যে হাইপোথেসিস ডেভেলপমেন্ট নামে একটা পার্ট থাকে, সেটা লিটারেচার রিভিউ এর ভেতরেই থাকে। সো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সিমিলারলি লিটারেচার রিভিউ এর ভেতরে থাকে। বলতে গেলে হচ্ছে মেথোডোলজি যে পড়ে সেটার আগে থাকে, অথবা এটা বললাম যে আলাদা কোনো সেকশন দিতে পারে। সো আমরা কিছু এক্সাম্পল দেখে নেই।
দেখুন এখান থেকে একটা ম্যানুস্ক্রিপ্ট থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, ইন্টেরিয়র ডিজাইন, তারপর হচ্ছে ইন্টেরিয়র সেলফ প্রেজেন্টেশন, তারপর ট্রেন্ড অফ ডিসপ্লে উইন্ডো, ফ্লোর লেআউট। এই যে এই বিষয়গুলো পারচেজ ইন্টেনশনকে আসলে প্রভাবিত করে। ইন্টেরিয়র ডিজাইন একটা, আমরা যখন একটা হচ্ছে দেখি, যেখানে শোরুম দেখি কোনো কিছুর, সেখানে ইন্টেরিয়র ডিজাইনের উপর কিন্তু পারচেজ ইন্টেনশন প্রভাবিত হতে পারে। সরি, এটা হচ্ছে এক্সটেরিয়র ডিজাইন, আর এটা হচ্ছে ইন্টেরিয়র সেলফ প্রেজেন্টেশন। এটার মাধ্যমে পারচেজ ইন্টেনশনটাকে হচ্ছে করতে পারে, মডিফাই করতে পারে। সো এই ভ্যারিয়েবল গুলোর হচ্ছে প্রভাবটা হচ্ছে পারচেজ ইন্টেনশনের উপর পড়ে, সেটা আমরা খুব ক্লিয়ারলি এখান থেকে দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ওকে, এন্ড দেন আমরা নেক্সট পেপারতে যাই। এখানে দেখুন ই স্টোর ইমেজ, এখানে কিছু ভ্যারিয়েবল দেয়া আছে, এন্ড দেন দেয়া আছে। তো এটা যে একটা লিটারেচার রিভিউর ভেতরে থাকে, সেটা আমরা দেখি। দেখুন এখানে এই টপিকটার নাম হচ্ছে রিসার্চ মডেল অ্যান্ড হাইপোথেসিস। তো এটা আলাদা একটা দিয়েছেন। তো এখানে হাইপোথেসিসের ডেভেলপমেন্ট দেয়া আছে, এন্ড দেন এখানে হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা দেয়া আছে। ওকে, এখানে দেখুন হাইপোথেসিস ডেভেলপমেন্ট, কিছু কিছু পেপারের লিটারেচার রিভিউ থাকে না, শুধু হাইপোথেসিস ডেভেলপমেন্ট থাকে। দেখুন এখানে নিচের দিকে যদি যাই, এই যে দেখুন এখানে হচ্ছে একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, এবং এটা পেপারে দিয়ে দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে একটা লিটারেচার রিভিউর ভেতরে একটা পার্ট বলা যেতে পারে, বা আলাদা করেও দেওয়া থাকে। সো এইটা হচ্ছে পেপারের অবস্থান, যে লিটারেচার রিভিউর পরে থাকে। আর আমি যদি আরেকটা একদম এক্সাম্পল দেখাই আপনাদের ক্লিয়ারের জন্য, দেখুন এখানে দেওয়া আছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তো এখানে ভ্যারিয়েবল গুলো সম্পর্কে বলা হয়েছে। This study employs a conceptual framework to examine the relationship between online shopping and consumer buying behavior. এই দুইটার মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে। কনজিউমার বাইং বিহেভিয়ার একটা ভেরিয়েবল, আর হচ্ছে অনলাইন শপিং, এখানে অনলাইন শপিংটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর কনজিউমার বাইং বিহেভিয়ারটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখানে আরো বলা আছে, আবার কিছু পেপার থেকে হচ্ছে আপনার সাইটেশনও দেয়া আছে। এই যে এখানে যে নিচ পরে হচ্ছে ব্র্যাকেটে দেখছেন, এটা হচ্ছে সাইটেশন। আমরা এগুলো নিয়ে আলোচনা করিনি, আমরা করব। তারপর হচ্ছে কনভিনিয়েন্স, এটা একটা ভ্যারিয়েবল। সো এটা নিয়ে বলেছেন এই প্যারাটাতে। তারপরে দেখুন এখানে ট্রাস্ট, এটাও একটা ভ্যারিয়েবল। এই প্যারাটাতে নিয়ে এটা নিয়ে আলোচনা করে দিয়েছেন, মানে আমাদেরকে মূলত এখানে পরিচয় করে দিয়েছেন কোনটা কোন ভেরিয়েবল। হ্যাঁ, এখানে দেখুন কনভিনিয়েন্স, এটা হচ্ছে মিডিয়েটিং ভেরিয়েবল। এটা হচ্ছে মিডিয়েটিং ভেরিয়েবল, এখানে এটা বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, আবার এখানে ট্রাস্ট, এটা হচ্ছে মডারেটিং ভেরিয়েবল, এখানে এটা বলে দেওয়া হয়েছে। তারপর ওভারঅল একটা বলা বলা আছে যে ওভারঅল দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক প্রোভাইডস আ কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ বোথ। এখানে এই যে মিডিয়েটর, মডারেটরের যে বিষয়গুলো, এগুলো সব বলে দেওয়া আছে। মানে আমি এই পেপারটাতে কি অ্যাড করতে যাচ্ছি, এই বিষয়টা এখানে অ্যাড করা। তারপর এরকম একটা ডায়াগ্রাম, এখানে দেখুন অনলাইন শপিং, এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এখানে কনজিউমার বাইং বিহেভিয়ার, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ট্রাস্ট, এটা হচ্ছে আপনার মডারেটিং ভেরিয়েবল। ট্রাস্ট এমন একটা জিনিস, এখানে অনলাইন, এখানে ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারে। অনলাইন শপিং এটাকে ট্রাস্টের জায়গা থেকে কনজিউমার বাইং বিহেভিয়ারটা হচ্ছে প্রভাবিত হতে পারে, আই মিন ডিরেকশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। আর এখানে কনভিনিয়েন্স, এটা হচ্ছে, সরি, হ্যাঁ, কনভিনিয়েন্স এটা হচ্ছে মিডিয়েটিং ভেরিয়েবল। এটা অনলাইন শপিং এ যখন কনভিনিয়েন্সটা বৃদ্ধি পায়, অনলাইন শপিংটা হচ্ছে কনভিনিয়েন্সটাকে বৃদ্ধি করে, এবং কনভিনিয়েন্সটা হচ্ছে কনজিউমার বাইং বিহেভিয়ারটা বৃদ্ধি করে। সো ফার্স্ট অফ অল অনলাইন শপিংটা কনভিনিয়েন্স বৃদ্ধি করে, এবং কনভিনিয়েন্স বাড়ার ফলে বাইং বিহেভিয়ারটা হচ্ছে বৃদ্ধি পায়। সো এটা হচ্ছে এখানে ব্রিজ হিসেবে কাজ করেছেন। ওকে, এন্ড দেন
এই যে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যে এখানে তৈরি করেছি, এখান থেকে আমরা কিছু হাইপোথেসিস নিয়েছি যে অনলাইন শপিং হ্যাজ আ পজিটিভ অ্যান্ড সিগনিফিকেন্ট ইফেক্ট অন কনজিউমার বাইং বিহেভিয়ার। তারপর দেখুন এখানে মিডিয়েটিং ইফেক্ট নিয়ে আমরা হচ্ছে কয়েকটা হাইপোথেসিস নিয়েছি যে অনলাইন শপিং হ্যাজ আ পজিটিভ ইফেক্ট অন পারসিভড কনভিনিয়েন্স। তারপর হচ্ছে মডারেটিং, দেখুন ইফেক্ট, ট্রাস্ট moderates the relationship between online shopping and consumer buying behavior such that relationship is stronger when trust is high। দেখুন এখানে বলেছেন যে যখন বিশ্বাসটা অনেক বেশি থাকবে তখন এই রিলেশনশিপটা আরো স্ট্রঙ্গার হবে, অ্যান্ড উইকার when trust is low। যখন অনলাইন শপিং এর উপর ট্রাস্টটা কমে যাবে তখন এটার উইকার হবে আরো, এটাই বলা আছে। ওকে, এখানে তাহলে আমরা শিখলাম যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আগে হচ্ছে ভ্যারিয়েবল সম্পর্কে কিছু একটা পরিচিত করে দেওয়া, এবং অনেক পেপারে এই বিষয়গুলো থাকে না, জাস্ট এটা দিয়ে দেয়। এটা দেখেই কিন্তু বুঝতে পারা যায় যে আসলে এখানে কার সাথে কি সম্পর্ক, একটা ডায়াগ্রাম দেখেই বুঝতে পারা যায়। সো আমরা আবার স্লাইডে চলে আসি। আচ্ছা, এখন আসি হচ্ছে when to develop it। আসলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আমরা কখন ডেভেলপ করব? সো লিটারেচার রিভিউ শেষ করার পর, আমরা লিটারেচার রিভিউ শেষ করব যখন সব গুরুত্বপূর্ণ ভ্যারিয়েবল ক্লিয়ার হয়ে যাবে। আমরা যখন লিটারেচার রিভিউটা করব, আপনাদের অলরেডি করতে দেওয়া হয়েছে, লিটারেচার রিভিউটা যখন করা শেষ হবে তখন আমরা কিন্তু অটোমেটিক একটা আহ, বার্তা পেয়ে যাব যে আমরা কোন কোন ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি। তখনই আমরা এটা তৈরি করতে পারবো। আর হাইপোথেসিস তৈরির আগে এটা আমরা করতে পারি, আহ, অথবা হাইপোথেসিসের সাথে সাথেও আমরা এটা করতে পারি। তারপর আসি যে রিলেশনশিপ উইথ হাইপোথেসিস। আমরা কি একটাই বাদ দিয়েছি? আচ্ছা, এখন আমরা দেখি যে আসলে হাইপোথেসিসের সাথে আসলে আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের রিলেশনটা কি। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং হাইপোথেসিস একে অপরের সাথে সরাসরি যুক্ত। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ভেরিয়েবল সম্পর্কে দেখায় একটা ডায়াগ্রাম অথবা মডেলে, আর হাইপোথেসিসটা হচ্ছে সেই সম্পর্কটাকে টেস্ট করার জন্য যে স্টেটমেন্ট আমরা ধরে থাকি, অনুমান করে থাকি, সেটা হচ্ছে হাইপোথেসিস। যেমন আমরা আহ, যে একটু আগে যে ডায়াগ্রামটা দেখলাম, এখান থেকে দেখলাম যে হচ্ছে অনলাইন শপিংটা হচ্ছে উম, এখানে সম্পর্ক দেখানো হচ্ছে অনলাইন শপিং এবং হচ্ছে কনজিউমার বাইং বিহেভিয়ার। তো আমি বললাম যে অনলাইন শপিং শপিং এর আহ, প্রভাবটা কনজিউমার বাইং বিহেভিয়ারের উপর পজিটিভ বা সিগনিফিকেন্স, এটা আমি বললাম। তাহলে এটা অনুমান করে নিলাম, এটা দেখেই কিন্তু আমি, তো এই জন্য বলা হয়েছে যে হাইপোথেসিসটা হচ্ছে এমন একটা জিনিস যে ওই ডায়াগ্রাম দেখে আমরা এটা টেস্ট করার জন্য একটা স্টেটমেন্ট ধরে নিতে পারি। সো আই হোপ এটুকু ক্লিয়ার। সো যদি এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, আপনারা অনুগ্রহ করে কমেন্টস করতে পারেন, বা সমস্যা থাকলেও আপনারা কমেন্টস করতে পারেন। আচ্ছা, এখন আমরা একটু ভেরিয়েবল সম্পর্কে জানি। একটু আগে আমি বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো আমরা তো জানি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে আপনার স্বাধীন চলক, বাংলা যেটা বলে, যে আসলে প্রভাব বিস্তার করে। এখানে আমরা যদি দেখি অনলাইন শপিংটা হচ্ছে প্রভাব বিস্তার করছে, সো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ অনলাইন শপিংটা কনজিউমার বাইং বিহেভিয়ার উপর প্রভাব বিস্তার করছে। তাহলে অনলাইন শপিংটা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি? কনজিউমার বাইং বিহেভিয়ার, কারণ এটা প্রভাবিত হচ্ছে, এটা কাউকে প্রভাবিত করছে না, সো এটা হচ্ছে বলতে গেলে নিষ্ক্রিয়। এটা কারো দ্বারা প্রভাবিত হচ্ছে, লাইক আপনারা যদি হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি দেখেন, অন্য একটা, যখন অন্য একটা জীব বা অন্য কিছুর উপর ওরা প্রভাব বিস্তার করে। সো বলতে গেলে এখানে অনলাইন শপিংটা হচ্ছে ভাইরাস বলতে পারেন। আর এখানে উম, আপনি কনজিউমার বাইং বিহেভিয়ারটাকে হচ্ছে মানব দেহ বলতে পারেন। সো মানব দেহটা হচ্ছে ভাইরাস দ্বারা প্রভাবিত হয়।
সো এখানে অনলাইন শপিংটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর কনজিউমার বাইং বিহেভিয়ারটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইটুকু সবার মনে হয় ক্লিয়ার। এখন আসি আমরা হচ্ছে আমরা দেখি বলেছিলাম যে মিডিয়েটিং বা মডারেটর, এটা আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দিই যে মিডিয়েটর বা মিডিয়েটিং ভেরিয়েবলটা কি, আর মডারেটর বা মডারেটিং ভেরিয়েবলটা কি। সো আমি বলছি, মিডিয়েটিং, আপনার এখানে কনভিনিয়েন্স, এটা হচ্ছে মিডিয়েটিং ভেরিয়েবল। সো মিডিয়েটিং ভেরিয়েবল হলো এমন একটি ভেরিয়েবল যা ব্যাখ্যা করে কিভাবে এবং কেন এই সম্পর্কটা কাজ করছে। যেমন এখানে মিডিয়েটিংটা হচ্ছে স্বাধীন যে ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা প্রভাবিত হবে। তারপর এটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেটার উপর প্রভাব বিস্তার করবে। তো এখানে আমরা তাই দেখছি যে অনলাইন শপিংটা কনভিনিয়েন্স কে হচ্ছে বৃদ্ধি করে, আর কনভিনিয়েন্সটা আবার হচ্ছে কনজিউমার বাইং বিহেভিয়ারটাকে হচ্ছে ইনফ্লুয়েন্স করছে। এটা আই হোপ যে সবার ক্লিয়ার। যদি একটু আপনারা ওই কমেন্টস করে জানাতেন। তারপর দেখুন, আমরা দেখি যে আসলে মডারেটর কি। এখানে আমি বলেছিলাম, এখানে লেখা আছে যে ট্রাস্ট হচ্ছে মডারেটর। মডারেটর ভেরিয়েবল হলো এমন একটি ফ্যাক্টর যা দুই ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক শক্তিশালী অথবা উইক করে। হ্যাঁ, স্ট্রঙ্গার অর উইকার, এই দুইটা হচ্ছে সম্পর্ক। আমি একটু আগেও দেখিয়েছিলাম যে অনলাইন শপিং এবং বাইং বিহেভিয়ার এর মধ্যে হচ্ছে ট্রাস্ট দ্বারা প্রভাবিত হয়। যদি এখানে ট্রাস্ট হচ্ছে বেশি থাকে, মানুষ বেশি ক্রয় করবে। আর যদি ট্রাস্ট কম থাকে, তাহলে মানুষ কম ক্রয় করবে। তাহলে দেখুন, এখানে ট্রাস্ট দ্বারা হচ্ছে এই দুইটার মধ্যে সম্পর্কটাকে ডিপার করছে, আর না হয় এটাকে লাইটার করছে। আমি মনে হয় এই বিষয়টা বুঝাইতে পেরেছি আর কি সবাইকে। সো আমরা আবার ব্যাক করি। আমরা এটা নিয়ে কথা বলে ফেলেছি যে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে শপিং বিহেভ অনলাইন শপিং, কারণ এটা হচ্ছে অন্য ফ্যাক্টর গুলোকে প্রভাবিত করছে। তারপর হচ্ছে ডিপেন্ডেন্ট এবং মিডিয়েটর, যেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কনজিউমার বাইং বিহেভিয়ার, এবং আহ, আর কনভিনিয়েন্সটা হচ্ছে মিডিয়েটিং ভেরিয়েবল। একটু আগেও বলেছি, এটা কারো সমস্যা থাকার কথা না। তাহলে আমরা যদি বলি যে পুরোটা যদি সামারি টানি, তাহলে হবে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হলো এমন একটা কাঠামো বা চিত্র যা আসলে গবেষণার দিক নির্ধারণ করে, হাইপোথেসিস তৈরির ভিত্তি হিসেবে কাজ করে, মডারেটর, মিডিয়েটর এবং এই বিষয়গুলোর ভূমিকা আসলে ব্যাখ্যা করে। বা এই বিষয়টা আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে খুব সহজে বুঝতে পারি। আমি আবার যদি ডায়াগ্রামটায় চলে যাই, এখানে দেখুন আমরা কিন্তু বুঝতে পারছি যে কে কার উপর প্রভাব ফেলছে বা কে মডারেটর বা কে মিডিয়েটর, এগুলো আমরা খুব সহজে বুঝতে পারি। এই অ্যারো চিহ্নের মাধ্যমে কিন্তু বুঝতে পারছি যে কে কার উপর প্রভাব ফেলছে আর কি। অনলাইন শপিংটা হচ্ছে অ্যারো চিহ্ন কনভিনিয়েন্সের উপর আছে, তার মানে এটাকে প্রভাবিত করছে। আবার এটা থেকে অ্যারো চিহ্ন বাইং বিহেভিয়ারের দিকে চলে গিয়েছেন, তার মানে আবার বাইং বিহেভিয়ারকেও প্রভাবিত করছে। আই হোপ ইউ গট ইট। এবার আসুন আমরা হচ্ছে কিভাবে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা তৈরি করতে পারে প্র্যাকটিক্যালি আমি দেখাবো। সো আমরা ওয়ার্ডের মাধ্যমে আগে দেখি। ওকে, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? আপনি একটু নিশ্চিত করবেন। সো ওয়ার্ডে যখন একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে, তখন আপনারা এখান থেকে ইনসার্টে চলে যাবে। হ্যাঁ, ইনসার্ট থেকে এখানে একটু বড় করে নেই পেজটা। এখান থেকে ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আপনারা যে কোনো ধরনের শেপ নিতে পারেন। হ্যাঁ, আপনাদের ইচ্ছা। ধরেন এখানে একটা নিলাম। ওকে, এন্ড এখানে একটা লিখি।
ধরুন আমি এখানে ইনকাম নিলাম, তারপর আবার ইনসার্টে চলে গেলাম, আবার ওই এখানে এখানে কি দেয়া যায়? ধরেন আমি এখানে ডিজায়ার দিয়েছি। সো ওকে, আমরা এখানে হচ্ছে কি দিব? আমরা এখানে ওয়েদার দিলাম, বাট আমার এখানে একটু দেখে নেবেন এটা। আপনারা যখন ই করবেন তখন এটা ই করে নেবেন, ঠিক করে নেবেন। ঠিক আছে, ধরলাম আমরা ওয়েদার আছে, আমাদের ইনকাম আছে, আর হচ্ছে ডিজায়ার আছে। তো এই তিনটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা এখন একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য আমরা ই নিব। সো এখানে এখানে বাইং বিহেভিয়ার দিলাম, শুধু BH, বাইং বিহেভিয়ার। সো এখন আমরা সবগুলোকে অ্যাড করে দেব, অ্যারো চিহ্ন দিয়ে দিলাম এখান থেকে। ওকে, সো এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে এই বিষয়গুলো আসলে বাইং বিহেভিয়ারকে প্রভাবিত করছে। হুম, এখান থেকে আমি অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। সো ডিজায়ার, তারপর ইনকাম, ওয়েদার, এই বিষয়গুলো বাইং বিহেভিয়ারকে প্রভাবিত করছে। তার মানে এই তিনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বাইং বিহেভিয়ারটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটুকু সবার ক্লিয়ার। সো এভাবে একটা ডায়াগ্রাম তৈরি করতে হয়। সো আপনাদের যে ভ্যারিয়েবল গুলো থাকবে সেগুলো দিয়ে মিডিয়েটিং, মডারেটর, এই বিষয়গুলো দেখাবেন আর কি। সো এই ছিল ওয়ার্ডের দেখানোর বিষয়টা। আমি যদি আরো একটু দেখে, আরো কিছু সাইট আছে যেখানে আপনারা এগুলো ই করতে পারেন। একটা ওয়ে আছে যে আমি দেখেন, লুসিড কার্ড, এটা লিখে আপনি সার্চ করবেন। জাস্ট সার্চ করলে এখানে চলে আসবে, এই লিংকে চলে যাবেন। লিংক থেকে এই যে সাইন আপ ফ্রি, এখানে যাবেন। যাওয়ার পর এখানে আপনার ইমেইলটা দিয়ে দিবেন। হুম, সো ইমেইলটা দেওয়ার পর কন্টিনিউ উইথ ইমেইল, এখানে আপনার ফুল নেম লিখবেন। হুম, ফুল নেম দেওয়ার পর আপনার এখানে ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড বসাতে হবে। সো পাসওয়ার্ড দেওয়ার পর আপনি একটা আইডি ক্রিয়েট করে ফেলবেন। তার আগে একটা আপনাকে কোড দিতে বলবে। যে ইমেল ঠিকানাটা দিবেন, এই ইমেল ঠিকানা আপনার একটা কোড যাবে। সো কোডটা বসিয়ে দিলেই আপনার হচ্ছে হয়ে গেল। সো আমি আমার তৈরি করা যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনাদের দেখাচ্ছি। সো আমি আর সে পর্যন্ত এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন, আহ, আমার নাম দিয়ে এখানে এটা ই করেছিলাম, অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম। এখানে বিভিন্ন ফ্লো চার্ট, তারপর হচ্ছে মাইন্ড ম্যাপ, বিভিন্ন কিছু রয়েছে। এখানে আপনি সার্চ করে বিভিন্ন ধরনের হচ্ছে ডায়াগ্রাম নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, সো আপনি কি করবেন, এখান থেকে এই যে নিউ নিউ থেকে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এখানে বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এই যে ক্রিয়েট টেমপ্লেট, এখান থেকে করতে পারেন। এই যে ফোল্ডার ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। লুসিড, এখান থেকে আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, এখানে চলে যাবেন। যার পর এখান থেকে আপনি ওকে, আমার অলরেডি
এখানে দেখুন আছে ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম। একটু সময় নেবে। দেখুন এখানে আমি একটা ট্রাই করেছিলাম আর কি। সো আমি যদি আবার আপনাদেরকে দেখাই একটু, এখানে আপনারা বিভিন্ন ধরনের শেপ পাবেন, আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। শেপে ক্লিক করলে এখানে শেপ চলে আসবে। ওকে, আপনি ভেতরে এটা চাইলে টান এখানে ছোট বড় সবকিছু করতে পারবেন। এখানে আমি ওই বিভিন্ন ভ্যারিয়েবল নিতে পারি, সো আমি দেখাচ্ছি না। তারপর আবার যদি আবার শেপ নিতে চান তো আরেকটা নিতে পারবেন। এভাবে নিয়ে তৈরি করে ফেলবেন। তারপর অ্যারে দেওয়ার জন্য এখানেই আছে এই যে অ্যারে। সো আমি যদি এখান থেকে দেই, দেখুন আমি যে ভাবে ইচ্ছা সেভাবে অ্যারেটা দিতে পারবো। হ্যাঁ, আবার এখান থেকে এগুলো চেঞ্জ করা যায় দেখুন। এই যে এই লাইনগুলো চেঞ্জ করা যায়, আবার অ্যারের কোয়ালিটিও চেঞ্জ করা যায়। বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে অ্যারের। তো এগুলো দিয়ে আপনারা হচ্ছে তৈরি করে ফেলতে পারবেন সেম প্রসেসে। এখন এটা হচ্ছে আপনি এক্সপোর্ট করবেন কিভাবে। থ্রি ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই এক্সপোর্টে চলে যাবেন। এক্সপোর্ট থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, পিডিএফ, যে কোনো একটা আপনি নিজের ইচ্ছা মতো আপনার সুবিধা মতো এখান থেকে ডাউনলোড করতে পারেন। সো ওকে, এখন আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি সার্চ করে দেখিয়ে দেই। ওকে, লিখবেন হচ্ছে, সময় আমাদের খুবই স্বল্প, ড্র ও আই, এটা এটা লিখে সার্চ করলে এখানে সুবিধা হচ্ছে আপনার কোনো অ্যাকাউন্টস, কোনো পার্সোনাল কোনো ইনফো আপনার দিতে হবে না। ওকে, ওকে দেখুন এখান থেকে আপনি যে কোনো শেপ নিতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। এই যে কালার আছে, এই যে কালার আছে, আপনি চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন এখান থেকে। ওকে, দেখুন যে কোনো শেপ নিতে পারেন। তারপর অ্যারে আছে, যে কোনো কিছু চেঞ্জ করে করে আপনি নিতে পারেন দেখুন। এই যে এভাবে তৈরি করার পর আপনি এটাকে এক্সপোর্ট করবেন কিভাবে। ফাইল আছে, ফাইলে গিয়ে ফাইল থেকে আপনি এই যে এক্সপোর্ট, এখান থেকে আপনি যে কোনো কিছু করতে পারেন, পিডিএফ অথবা যে কোনো ফর্মে আপনি ডাউনলোড করে নিতে পারেন সহজে। এই হচ্ছে প্রসেস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং টুডেস ক্লাস।